পুলিশকে যুদ্ধাবস্থার মতো দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক, নির্বাচনের সময় নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ। ১/১১ মতো মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বিএনপিকে, অভিযোগ তারেক রহমানের। সব ষড়যন্ত্র ব্যর্থ করে জয়ী হওয়ার প্রত্যয় মির্জা ফখরুলের। সংস্কার কমিশনের সুপারিশের সঙ্গে ভিন্নমত জানিয়ে ইসির চিঠি। প্রবাসীদের প্রক্সি ভোট গ্রহণে ওআইসি দেশগুলোর সহযোগিতা কামনা। কূটনীতিকদের সঙ্গে বৈঠক। শিশু ধর্ষণের বিচারে হবে আলাদা ট্রাইব্যুনাল। আইন সংশোধনীর গেজেট বৃহস্পতিবার, জানালেন উপদেষ্টা। থাকছে ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান। I think one step at a time, but inshallah for the Asian Games this in 2025 is our biggest goal. So from there we can see where we can go. দেশের ফুটবলকে এশিয়ান পর্যায়ে নিয়ে যেতে চান হামজা চৌধুরী। স্বপ্ন দেখেন বিশ্বকাপ খেলার। সাকিবের সঙ্গে তুলনা নয়, বললেন তিনি দেশের ক্রিকেটের মেগাস্টার। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি ফারজানা আলিনা। দেশ এখন যুদ্ধাবস্থায় আছে উল্লেখ করে পুলিশকে যুদ্ধাবস্থার মতো দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন ঘনিয়ে আসলে ষড়যন্ত্র বাড়ার শঙ্কা প্রকাশ করে পুলিশকে নিরপেক্ষ ও সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার সকালে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে পুলিশের ১২৭ কর্মকর্তার সঙ্গে বৈঠকে এমন নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। পুলিশের সব ইউনিটের প্রধান, মেট্রোপলিটনের কমিশনার সহ ১২৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সোমবার বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠকে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সচিব সহ অন্য উপদেষ্টারাও। অনেকগুলো বিষয় নিয়ে আলাপ হয়েছে। বৈঠকের শুরুতেই পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ তুলে ধরেন। পরে চট্টগ্রাম ও রাজশাহী রেঞ্জের ডিআইজি মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, নারীদের অধিকার সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি নতুন দেশ গঠনে ভূমিকা রাখতে হবে পুলিশকে। নারীদের সুরক্ষা দেওয়া এটা একটা মস্ত বড় কাজ। এটা আমাদের অবহেলার কারণেই এটা ক্রমে সমাজের মধ্যে দ্রুত বিস্তার লাভ করেছে। আমাদের দেশের অর্ধেক মানুষ অসহায় হয়ে পড়েছে। তার রাস্তাঘাটে চলতে গেলে ভয় লাগে। কথা বলে আপনার মেয়ে রাস্তা দিয়ে যায়, সে ভয়ে বয়ে যায়। এটা কোন ধরনের কথা? পুলিশ হিসাবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। আইনে তাকে সমস্ত অধিকার দিয়েছে। দেশ এখন যুদ্ধ অবস্থায় আছে মন্তব্য করে পুলিশকে যুদ্ধ অবস্থার মতো করে দায়িত্ব পালনের তাগিদ দেন ডক্টর ইউনূস। আমরা একটা কন্টিনিউয়াস যুদ্ধ অবস্থার মধ্যে আছি। এটা যেন মনে থাকে যে আমরা যুদ্ধ অবস্থার মধ্যে আছি। এই যুদ্ধ অবস্থার থেকে আমাদের নির্বাচন যতই ঘনিয়ে আসবে ষড়যন্ত্র ততই বাড়বে উল্লেখ করে পক্ষপাত না করে আইন অনুযায়ী পুলিশকে দায়িত্ব পালনের নির্দেশ দেন সরকার প্রধান। নির্বাচন আসছে, নানা রকমের সমস্যা হবে, নানা রকম চাপ আসবে, সবাই ডেসপারেট হয়ে যাবে। আমার ক্যান্ডিডেট জেতাতে হবে, ওর ক্যান্ডিডেটকে জেতাতে হবে। তুমি এখন আইন মানতে চাইলে তোমার উপরে খেপাখেপি করবে যে না কিছু তো আইন, তুমি আমাদের আইন দেখাও। এসব আমাদের সেখানে শক্ত থাকতে হবে, আইনের ভেতরে থাকতে হবে। যেই হোক সে ছাত্রদের দল হোক, সে পুরানা দল হোক, নতুন দল হোক, কিছু হয় না বলে আমরা আইনের ভেতরে আছি। বৈঠকে মাঠ পর্যায়ে পুলিশের সমস্যা সমাধানের উদ্যোগ নেয়ার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। আসছে সময় হয়ে গেছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। অপপ্রচার চালিয়ে ১/১১ মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মুখে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, দেশের অস্তিত্ব ও জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই আন্দোলনে বিজয়ী হলেও যুদ্ধ এখনো শেষ হয়নি। অনিয়ম, বিশৃঙ্খলা, দল থেকে বহিষ্কার, এসব নিয়ে বেজায় নাখোশ বিএনপির হাইকমান্ড। আর এ সুযোগে প্রতিদিনই বিএনপিকে নিয়ে সমালোচনায় মুখর বিরোধী শক্তিগুলো।
দলটির শীর্ষ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অভিযোগ, অপপ্রচার চালিয়ে ১/১১-এর মতো মিডিয়া ট্রায়ালের মুখে ফেলা হচ্ছে বিএনপিকে। তাই সবাইকে সতর্ক থেকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন তিনি। সোমবার রাজধানীর বনানীর লেকশোর হোটেলে অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে ইফতার মাহফিলে এসব কথা বলেন তারেক রহমান। বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তির বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল, একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আগামীতে যদি একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয়, বাংলাদেশের অধিকাংশ মানুষের, অধিকাংশ ভোটারের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত বেশি উজ্জ্বল হয়েছে, তত বেশি দেখেছেন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে। একটি মহল বা যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যে সকল মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক 1/11-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। একই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট বিদায় হলেও যুদ্ধ এখনো শেষ হয়নি। সব ষড়যন্ত্র ব্যর্থ করে নতুন যুদ্ধে জয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আমাদের যুদ্ধ শেষ হয়নি। 5ই আগস্টে আমরা একটা বিজয় অর্জন করেছি, যে এখন নতুন করে আবার আমাদের যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ হচ্ছে আমাদের অস্তিত্বের, এই যুদ্ধ হচ্ছে আমাদের রাজনীতির, এই যুদ্ধ হচ্ছে আমাদের জনগণকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার। চক্রান্ত শুরু হয়েছে, সেই চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে আমাদের যোদ্ধারা তারা পারবেন এই যুদ্ধে জয়ী হতে, এই বিশ্বাস আমার আছে। এদিন জাতীয় সংসদের এলডি হলে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। একটা অর্জন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। এই ব্যাপারে যে কোনো ষড়যন্ত্র, যে কোনো অপচেষ্টা রুখে দেওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এদিকে রাজধানীর পল্লবীর কালশী এলাকায় রাষ্ট্র মেরামতের 31 দফার কর্মশালার শেষ কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক দাবি করেন, এখনও রাষ্ট্র কাঠামোর বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচারের দোসররা। সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। মজলুম যে কোনো দল বা ধর্মের হোক, তার পাশে থাকবে জামায়াত। বরগুনায় টাউন হল মাঠে পথসভায় একথা বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এর আগে শহরের কালীবাড়ি এলাকায় মেয়েকে ধর্ষণ ও বাবাকে খুনের ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর আমির। নিহত মন্টু চন্দ্র দাসের পরিবারের শিশু সন্তানদের লেখাপড়া ও চিকিৎসা খরচ সহ সব ব্যয়ভার বহনের ঘোষণা দেন তিনি। ভুক্তভোগীর পরিবারটির পাশে দাঁড়ানোয় বিএনপিকেও ধন্যবাদ জানান জামায়াতে আমির। সম্প্রতি আন্দোলন, যার কারণে আজকের এই মুক্ত পরিবেশ, আমরা তাদের কাছে ঋণী। আমরা প্রত্যেকটা শহীদ পরিবারে গিয়ে উপস্থিত হয়ে সালাম দিয়েছি। আমরা দেখিনি যিনি শহীদ হয়েছেন তিনি কোন দলের, কোন ধর্মের। আমরা দেখেছি তিনি একজন প্রতিবাদী যোদ্ধা ছিলেন। এই পরিবারের ন্যূনতম ব্যয় নির্বাহের পূর্ণ দায়িত্ব মহান আল্লাহর পর ভরসা করে জামাতে ইসলামী কবুল করলো। আমরা অভিনন্দন জানাই। একটি বন্ধু সংগঠন ইতিমধ্যেই কিছু দায়িত্ব তারা পালন করেছেন, এবং আমরা বলি এই মামলা পরিচালনায় আমরাও আপনাদের পাশে থেকে লড়াই করব। সংস্কার কমিশনের সুপারিশের সঙ্গে ভিন্ন মত জানিয়ে চিঠি দিয়েছে ইসি। কমিশনের দায়বদ্ধতা ও কমিশনারদের শাস্তির বিধান ও সীমানা নির্ধারণে স্বতন্ত্র কমিশন গঠন সহ অন্তত 10টি বিষয়ে ভিন্ন মত জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এদিকে প্রবাসীদের প্রক্সি ভোট গ্রহণে ওআইসিভুক্ত দেশগুলোর সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের সহযোগিতা নিতে চলতি মাসের প্রথম সপ্তাহে ওআইসিভুক্ত 19টি দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানায় নির্বাচন কমিশন। এর মধ্যে সোমবার ইসিতে আসেন 10টি দেশের প্রতিনিধিরা। বেলা 11টায় নির্বাচন ভবনে প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার, 3 কমিশনার ও ইসি সচিব। 1 ঘণ্টার বৈঠক শেষে মালয়েশিয়ার রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সহ সব সংস্কারকে সমর্থন করে তার দেশ।
being undertaken by the Bangladesh. বাংলাদেশের নির্বাচনী সংস্কার সহ সকল সংস্কারে আমরা সমর্থন করি। আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করেছি। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে প্রত্যাশা করি। Especially for the overseas voters. প্রবাসীদের প্রক্সি ভোট গ্রহণে ওআইসিভুক্ত দেশগুলোর সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের ভোটের ব্যাপারে তাদের সহযোগিতা আশা করেছি। আমরা যে পদ্ধতিতেই ভবিষ্যতে নির্ধারণ করি না কেন। এদিন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অন্তত 10টি বিষয়ে ভিন্নমত জানিয়ে চিঠি দিয়েছে কমিশন। ভিন্নমত জানানো সুপারিশগুলোর মধ্যে রয়েছে ইসির দায়বদ্ধতা ও কমিশনারদের শাস্তির বিধান, সংসদীয় আসনের সীমানা নির্ধারণে স্বতন্ত্র কমিশন গঠন, নির্বাচনের পর 48 ঘন্টার মধ্যে ফলাফল গেজেটের সার্টিফাই করার বিষয়। ইসির দায়বদ্ধতা এবং কমিশনারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এটা ইসির দায়বদ্ধতা তো আছেই। শর্তভঙ্গ করলেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বা অন্যান্য ব্যবস্থায়। রিটার্নিং অফিসার সন্তুষ্ট না হয়ে তো ফলাফল দিচ্ছেন না, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে এটা গেজেট হচ্ছে, দ্যাট ইজ দ্য সার্টিফিকেশন। ইসির চিঠি পর্যালোচনা করে এ বিষয়ে পরবর্তীতে মতামত জানানোর কথা জানিয়েছে সংস্কার কমিশন। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনীর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। গেজেট প্রকাশ বৃহস্পতিবার। সোমবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, শিশু ধর্ষণ মামলা গুরুত্বের সঙ্গে বিচারে গঠন করা হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল। সংশোধিত আইনে ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রাখা হয়েছে। আর পরিবেশ উপদেষ্টা জানান, আলামত পরীক্ষার জন্য আরও 2টি ডিএনএ ল্যাব প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009 সংশোধনের খসড়া অনুমোদনে সোমবার বিশেষ সভায় বসেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। ধর্ষণ মামলার বিচারের দীর্ঘসূত্রতা কমানো সহ নেওয়া হয় একগুচ্ছ নীতিগত সিদ্ধান্ত। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং করেন 2 উপদেষ্টা। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ধর্ষণের আলামত পরীক্ষা করতে বর্তমানে দীর্ঘ সময় লাগছে। তাই ডিএনএ পরীক্ষার জন্য চট্টগ্রাম ও রাজশাহীতে 2টি বিশেষ ল্যাব প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছে। ধর্ষণের বিচারের ক্ষেত্রে বিলম্ব হওয়ার একটা বড় কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ডিএনএ ল্যাব না থাকা। এই মুহূর্তে একটি মাত্র আছে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা চট্টগ্রামে এবং রাজশাহীতে দ্রুততার সাথে আরো 2টা ডিএনএ ল্যাব স্থাপন করব। শিশু ধর্ষণের মামলা বিশেষ গুরুত্বের সঙ্গে বিচার করা হবে জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, শিশু ধর্ষণ মামলা গুরুত্বের সঙ্গে বিচারে গঠন করা হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল। সংশোধিত আইনে ভিকটিম ও তার পরিবারের সুরক্ষা এবং ক্ষতিপূরণের বিষয় রাখা হয়েছে। শিশু ধর্ষণের মামলার বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে। আদালত যদি মনে করে ডিএনএ সার্টিফিকেট ছাড়াই মামলা দ্রুত বিচার করার জন্য মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার করবে। এছাড়া আমরা ভিকটিমদের প্রোটেকশনের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করেছি, ওনাদেরকে ক্ষতিপূরণ দান করার ব্যবস্থা করেছি। আইন উপদেষ্টা আরও জানান, ধর্ষণ ইস্যুতে মিথ্যা মামলা করলে বাদীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। বিচার সম্পন্ন হওয়ার পর কোনো বিচারকের যদি মনে হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাহলে উনি স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। সংশোধিত আইনের গেজেট প্রকাশ হবে বৃহস্পতিবার। এটা চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও র্যালি করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। সোমবার সকালে অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতার ঘটনায় ভিকটিম ব্লেমিংয়ের প্রথা বন্ধ করতে হবে। সামাজিক মাধ্যমে নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোয় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের। পরে র্যালি নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষক শিক্ষার্থীরা। করোনা ভ্যাকসিন আমদানির নামে অন্তত 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বেক্সিমকো ফার্মা সহ সাবেক মন্ত্রী উপদেষ্টা সহ শক্তিশালী চক্রের বিরুদ্ধে। দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেককে বঙ্গভ্যাক্স টিকা উৎপাদনের সুযোগ না দিয়ে আমদানির নামে লুটপাটের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। করোনার ভয়াল থাবায় মানুষ যখন দিশেহারা, তখন বঙ্গভ্যাক্স নামে ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয় দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক। তবে আলোর মুখ দেখেনি ভ্যাকসিনটি।
দুদকে আসা অভিযোগে বলা হচ্ছে বঙ্গভ্যাক্স উৎপাদনে অনুমোদনের উদ্যোগ নিলে গ্লোব বায়োটেকের কাছে যৌথ শেয়ার দাবি করেন বেক্সিমকো ফার্মার ভাইস চেয়ারম্যান ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। প্রতিষ্ঠানটি তাতে সায় না দেওয়ায় আমদানির পথ বেছে নেয় সালমান এফ রহমান, জাহিদ মালিক সহ বিগত সরকারের শক্তিশালী সিন্ডিকেট। এই অসাধু সিন্ডিকেটের শক্তির বলয়েই প্রায় 400 কোটি টাকা খরচ করেও আটকে যায় বঙ্গভ্যাক্স। অন্যদিকে ভ্যাকসিন আমদানির মাধ্যমে চক্রটি অন্তত 22,000 কোটি টাকা পকেটে ভরে। এমন অভিযোগের অনুসন্ধানে এবার মাঠে নেমেছে দুদক। সালমান এফ রহমান, বেক্সিমকো ফার্মা লিমিটেড এবং অন্যান্যদের বিরুদ্ধে করোনা ভ্যাকসিন ক্রয়কে কেন্দ্র করে গড়ে ওঠা একটি অসাধু সিন্ডিকেট কর্তৃক 22,000 কোটি টাকা রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন যশোর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক এমপি শাহিন চাকলাদার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মামলায় চাকলাদার দম্পতির বিরুদ্ধে প্রায় 54 কোটি টাকার অবৈধ সম্পদ ও 341 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ক্ষুদ্র উদ্যোক্তাদের 5 লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা এবং নারী উদ্যোক্তাদের প্রাধান্য দিয়ে এসএমই খাতের জন্য নতুন ঋণ নীতিমালা করেছে বাংলাদেশ ব্যাংক। সম্পর্কের ভিত্তিতে নারী উদ্যোক্তাদের জামানত ছাড়া 25 লাখ টাকার বেশিও ঋণ দিতে পারবে ব্যাংক। সোমবার মতিঝিলের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে নীতিমালার বিস্তারিত তুলে ধরেন কর্মকর্তারা। জানান 10 লাখ টাকা পর্যন্ত সিআইবি চার্জ মওকুফ ও ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের পুনঃ অর্থায়নের পরিমাণ 25 লাখ টাকা থেকে বাড়িয়ে 50 লাখ টাকায় উন্নীত করা হয়েছে। ঋণ প্রাপ্তি সহজ করতে প্রতিটি ব্যাংকে আলাদা শাখা খোলার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের ব্যাংকিং খাতের মোটমাট 20% লোড অফ টপিক, এটার সাথে রিলেভেন্ট না। আমি যেটা বলতে চাচ্ছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আপনার যেন কম ইন্টারেস্ট রেটে উদ্যোক্তাদের কাছে যায়। নতুন উদ্যোক্তাদের কাছে যখন ব্যাংক যান তখন প্রথমবার লোন দেন, ওইটাই নতুন উদ্যোক্তা, তাকে 2 লাখ টাকা দিতে লাগে। পরের বার যখন তাকে দিতে যান তখন তিনি আর নতুন উদ্যোক্তা থাকছেন না, কারণ উনি একবার লোন নিয়ে নিছেন। তখন তাকে ব্যাংক তার নিজের টাকায় বেশি ইন্টারেস্ট রেটে দেয়, তখন ওই উদ্যোক্তার জন্য এটা কঠিন হয়ে যায়। এই জন্য আমরা নতুন উদ্যোক্তার সংখ্যাকেও এবার বলেছি, প্রথমবার ব্যাংক লোন নেওয়ার পর থেকে 4 বছর পর্যন্ত উনি নতুন উদ্যোক্তা হিসেবে ট্রিটেড হবে। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের 50 লাখ টাকা পর্যন্ত মূলধন কর বা গেইন ট্যাক্স মওকুফ চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি। তাতে সায় না দিয়ে বরং ডিএসসির প্রস্তাবে ক্ষুব্ধ এনবিআর চেয়ারম্যান। বলেন, কর সুবিধা দিয়ে পুঁজিবাজারে কোনো উন্নতি হয়নি। তাগিদ দেন পুঁজিবাজারে সুশাসনের অভাব দূর করার। এনবিআর চেয়ারম্যান আরও জানান, আসছে বাজেটে কমবে আবগারি শুল্ক। শেয়ার বিক্রি করে বছরে 50 লাখ টাকার বেশি মুনাফা হলে তার উপর 15% হারে কর দিতে হয়, যা গেইন ট্যাক্স নামে পরিচিত। মন্দাবাজারকে টেনে তুলতে এবার এই কর মওকুফ চাইলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ চেয়ারম্যান। আনলিস্টেড গুলোর জন্য বা হচ্ছে অন্য ক্যাপিটাল গেইনের জন্য 15% আছে, একটু যদি ডিফারেন্স রাখা যায় 1 বছর বা 2 বছরের জন্য। রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় ডিএসসির এমন প্রস্তাবে বিরূপ প্রতিক্রিয়া দেখান এনবিআর চেয়ারম্যান। বলেন, কর সুবিধা দিলেও অর্থনীতিতে তেমন ভূমিকা রাখেনি পুঁজিবাজার। 100 টাকা লাভ করে 85 টাকা আপনার 15 টাকা সরকারকে দিবেন না, তো দেশ চলবে কি করে? এই রোগ থেকে আমাদেরকে সরতে হবে। এটাও কিন্তু গভর্নেন্সের সমস্যা, কিন্তু এটা আরেক রকমের গভর্নেন্স, মানে আপনারা রাষ্ট্রের প্রয়োজনটাও বুঝতেছেন। এ সময় পুঁজিবাজারের দুর্বলতা দূর করতে সুশাসনের ঘাটতি পূরণের পরামর্শ দেন এনবিআর চেয়ারম্যান। অর্থনীতির অন্যতম এই ভিত ধ্বংসের জন্য ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবিকেও দায়ী করেন তিনি। 10% আর 15% ট্যাক্স রেট যেটা আছে এখন, এইটাকে বরং বাড়িয়ে দিলে রিটার্ন দেওয়ার সময় ট্যাক্স পেয়ারের ঝামেলাটা একটু কমে, তার পকেটে হাত দিতে হয় না, সেটা বরং আপনাদের প্রপোজ করা উচিত ছিল। রাজস্ব আদায় বাড়াতে আলোচনা জুড়ে কর ছাড় না দিতে অনড় থাকলেও আগামী অর্থ বছর থেকে এলসি বা ঋণপত্র খোলার উপর আবগারি শুল্ক কমানোর আশ্বাস দেন তিনি। আবগারি শুল্কের পরিমাণ এবার কমাই দেবো। এটা যে একটা ভালো কাজ আমরা করি না, এটা একটা সিগন্যাল, একটুখানি কমাবো, অল্প হলেও কমাবো। ড্রাফট যখন আমরা ফাইনাল করবো, যদি দেখেন এগুলো নাই, সাথে সাথে আমাদেরকে অ্যালার্ম দিয়ে রাখে, আমরা এটা করবো ইনশাআল্লাহ। আলোচনায় বীমা খাতকে শক্তিশালী করতে নীতি সহায়তা চেয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন। সোজা কথা, এটা দিয়ে আমাদের তেমন কোনো। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদুল ফিতরে বেশি ছুটি থাকায় ঢাকা থেকে প্রায় 1.5 কোটি মানুষ ঈদ উদযাপন করতে বাড়ির পানে ছুটবেন। 75% সড়কপথে যাতায়াত হওয়ায় নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে যাত্রী কল্যাণ সমিতি। ফিটনেসবিহীন যানবাহনের চলাচল বন্ধ, ব্যাটারি চালিত অটোরিকশা, নসিমন করিমন বন্ধ ও অতিরিক্ত ভাড়া আদায়ে পদক্ষেপ নেওয়া সহ 7টি সুপারিশ করেছে সংগঠনটি।
আর সড়কে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছেন বিআরটিএ, হাইওয়ে পুলিশ ও পরিবহন মালিকের সমিতির প্রতিনিধিরা। প্রতি বছর লাখ লাখ মানুষ নারীর টানে বাড়ির পানে ছোটেন প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে। ফিটনেসবিহীন গাড়ি, যত্রতত্র যাত্রী ওঠানামা, অতিরিক্ত গতিসহ নানা কারণে শুধু ঈদ যাত্রাতেই সড়কে ঝরে শত শত মানুষের প্রাণ। সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঈদযাত্রায় দুর্ঘটনা রোধে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সড়কে নিরাপত্তা ফেরাতে ফিটনেসবিহীন যান চলাচল ও ব্যাটারি চালিত অটোরিকশা, নসিমন, করিমন বন্ধ, অতিরিক্ত ভাড়া আদায়ে পদক্ষেপ নেওয়া সহ 7টি সুপারিশ করা হয় যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে। মোটরসাইকেলের যাত্রী আরোহী মানসম্মত হেলমেট ব্যবহার করতে হবে, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য কঠোরভাবে বন্ধে পদক্ষেপ নিতে হবে, ব্যাটারি চালিত ইজি বাইক, নসিমন, করিমন, সিএনজি চালিত অটোরিকশা ঈদের 10 দিন আগে থেকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করতে হবে। মহাসড়কের টোল প্লাজায় অতিরিক্ত জনবল নিয়োগ, অতিরিক্ত টোল পয়েন্ট তৈরি করে যানজট নিরসনের উদ্যোগ নিতে হবে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অভিযান পরিচালনার কথা জানান বিআরটিএর পরিচালক। এছাড়াও সহযোগিতার আশ্বাস দেওয়া হয় সড়ক পরিবহন মালিক সমিতি ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে। প্রতিটা টার্মিনালে, প্রতিটা কাউন্টারে আমরা নির্দেশনা দিয়েছি যে সরকার নির্ধারিত ভাড়ার চার্জ থাকবে। চার্জের অতিরিক্ত যদি কেউ নেয় সেটা ভাববেন যে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। সকল টার্মিনালে ঈদযাত্রার শেষ দিন পর্যন্ত আমাদের লোকজন নিয়োজিত থাকবে। অবৈধ এবং ফিটনেসবিহীন গাড়ি যাতে সড়কে চলাচল করতে না পারে, সেক্ষেত্রে আমরা 64 ডিস্ট্রিক্টে আমরা কিন্তু টিম করেছি। আমরা প্রায় 1443 জন ডাকাতের তালিকা করেছি, করে এটা আমরা জেলা পর্যায়ে দিয়েছি। আমরা এবং জেলা পুলিশ সবাই মিলে খোঁজ নিচ্ছি। 3900 কিলোমিটার মহাসড়কে প্রায় 350-এর উপরে আমরা টহল পার্টি রাখি সারাদিনে। এতে আগামী দিনে আমরা আরও বাড়াবো। গত ঈদে 399টি সড়ক দুর্ঘটনায় 407 জন মারা যান, আহত হন 1398 জন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এবারের ঈদে লম্বা ছুটি এবং অগ্রিম টিকিট অনলাইনমুখী হওয়ায় ভিড় নেই বাস কাউন্টারগুলোতে। শুরুর দিকে অধিকাংশই বিক্রি হওয়ায় কাঙ্ক্ষিত দিনের টিকিট না পেয়ে ফিরে যান অনেকে। তবে ভোগান্তিহীন টিকিট কাটতে পেরে সন্তুষ্ট তারা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে টানা ৪র্থ দিনের মতো চলছে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি। পরিবারের সঙ্গে ঈদ কাটাতে আগেভাগেই টিকিট কাটছেন যাত্রীরাও। সোমবার মহাখালী বাস টার্মিনালে দেখা যায় যে কয়টি পরিবহন অগ্রিম টিকিট বিক্রি করছে, খুব বেশি চাপ না থাকলেও বিক্রি হচ্ছে সবকটি। শুরুর দিকে অধিকাংশ টিকিট বিক্রি হওয়ায় কাঙ্ক্ষিত দিন এবং সিট না পেলেও ভোগান্তি ছাড়া টিকিট কাটতে পেরেই সন্তুষ্ট যাত্রীরা। আমি যে তারিখে টিকিট চাচ্ছিলাম সেই তারিখে পাই নাই, আগে পরে করতে হলো। এছাড়া মানে টিকিটের ভাড়া বেশি কম এটা নিয়ে কোনো ভোগান্তি নাই। দীর্ঘ লাইন বা ভোগান্তি এরকম কোনো কিছু নাই। আমরা সহজভাবেই সব কিছু ক্লিয়ার করতে পারতেছি। টিকিট পেয়েছি, কিন্তু টিকিট মনে হয় আরও আগে ছাড়া হয়েছিল, যার ফলে এখন হয়তো প্রায় শেষের দিকে সব কিছু সামনের দিকে পাওয়া যাচ্ছে না। একদম দেখা যাচ্ছে J3, J4 এই সামনের দিকে কোনো সিট নেই। কোনো ভোগান্তি হয় না, এখনো প্রাইস যা আছে সেটাই আছে, কোনো হেজেল হয় নাই। বাস কর্তৃপক্ষ বলছে অনলাইনের কারণে কাউন্টারে এবার যাত্রীদের ভিড় কম। সব যাত্রীকে বলা ছিল, সবাই জানতো যে 16 তারিখে আমরা টিকিট দেবো, সবাই আসছে। এখানে লম্বা সিরিয়াল ধরছে, সবাই টিকিট পেয়েছে, সবাই টিকিট নিয়ে চলে গেছে। লং ডিস্টেন্স ছুটির কারণে যাত্রীরা সিদ্ধান্ত নিতে পারছে না আমি কয় তারিখে নিব, কয় তারিখে যাব। এই সিদ্ধান্তহীনতা ভোগার কারণে আমরা বিপদে পড়ে যাই। এর আগে 14 মার্চ শুরু হয় অগ্রিম টিকিট বিক্রি। 24 মার্চ থেকে 30 মার্চের বাসের টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনের পাশাপাশি কাউন্টারেও। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বাঙালির যে কোনো উৎসবে শাড়ি পাঞ্জাবির আবেদন চিরন্তন। ঈদকে ঘিরে ফ্যাশন হাউসগুলো বিভিন্ন রং, কাপড় ও ডিজাইনের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন। বাঙালি উৎসব আর শাড়ি পাঞ্জাবি, 12 মাসে 13 পার্বণ, নানান উৎসবের নানান রং, তবে শাড়ি পাঞ্জাবির আবেদন চিরন্তন। শাড়ি একটা ঐতিহ্য, আর ঐতিহ্যকে ধারণ করাই তো বাঙালির আসলে একটা চরিত্রের বৈশিষ্ট্য। তো
আসলে শাড়ি ছাড়া ঈদ হয় না। তাতে সেই হাতে নিব, একটা জামদানি নিব। ঢাকায় মসলিন, জামদানি, টাঙ্গাইলের সুতি শাড়ির পাশাপাশি জর্জেট, কাঞ্জিভারম, কাতান। আবহাওয়াকে প্রাধান্য দিয়ে রঙে ও ডিজাইনে এসেছে নতুনত্ব। তবে বিক্রেতারা জানালেন শাড়ির বাজারে ক্রেতা খরার কথা। শাড়ির ব্যবসা খারাপ যাইতেছে, কাস্টমার নাই, মার্কেটে একদম ফাঁকা। গত বছরে 3 ভাগের 1 ভাগ। আমরা যে আশা করে ঈদের দিন বা রমজানে বসছি, এই তুলনায় কোনো কাস্টমারই হচ্ছে। অন্যদিকে প্রতি বছরের মতো এবারও রমরমা পাঞ্জাবির বাজার। হাফ সিল্ক, কটন, সুতি ফেব্রিক্সে এক রঙের হালকা কাজের পাঞ্জাবিতে বেশি ঝুঁকছেন ক্রেতা। খুশি বিক্রেতাও। স্পেশালি ঈদটাকে উপলক্ষ রেখে পাঞ্জাবিটা পরতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। পাঞ্জাবিটা দেখা গেছে যে চাদর পর্যন্তই মানুষ কেনে আর কি। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ক্রেতার সমাগম আরও বাড়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার এই ফোনালাপ হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, আলাপের মূলে থাকবে ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর পথ বের করা। আলোচনা সফলও হতে পারে, আবার ব্যর্থও হতে পারে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের সঙ্গে যখন পুতিনের ফোনালাপ হতে যাচ্ছে, ঠিক তার আগে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান দাবি করেছেন রাশিয়া শান্তি চায় না। যুক্তরাজ্যে অভিবাসন স্থগিতের দাবি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে বিতর্ক হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক। বিতর্কে 5 বছরের জন্য সকল ধরনের বৈধ ও অবৈধ অভিবাসন স্থগিত করার আহ্বান জানানো হয়। তবে এটা বাস্তবায়ন হলে অর্থনৈতিক সহ নানা ক্ষতি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। লন্ডন থেকে শোয়েব কবিরের প্রতিবেদন। যুক্তরাজ্যের অভিবাসন ইস্যুটি দীর্ঘদিন ধরেই আলোচিত। অভিবাসনের ফলে বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের উপর ব্যাপক চাপের মুখে ব্রিটিশ সরকার। প্রতি বছরে বেড়ে চলছে তাদের সংখ্যা। 2024 সালের জুন পর্যন্ত নেট অভিবাসন ছিল 7,28,000, যা আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি। গেল সপ্তাহে ব্রিটিশ পার্লামেন্টের ওয়েস্টমিনিস্টার হলে এই ইস্যুতে বিতর্ক হয়। বিতর্কে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক। বিতর্কের মূল বিষয় ছিল দেশটিতে 5 বছরের জন্য সব ধরনের অভিবাসন স্থগিত করা। বিশ্লেষকরা বলছেন, অবৈধভাবে অভিবাসী প্রবেশ ঠেকানো বন্ধ করতে সরকার কার্যকরী পদক্ষেপ নিতে পারে, তবে বৈধ অভিবাসনের রাস্তা পুরোপুরি বন্ধ করা বাস্তবসম্মত হবে না। 5 বছরের জন্য ব্রিটেনের লিগ্যাল এন্ড ইমিগ্রেশন বন্ধ করে দেওয়া, অর্থাৎ ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা সবকিছু বন্ধ করে দিলে ব্রিটেন অচল হয়ে যাবে। এটা একটা অবাস্তব প্রস্তাবনা এবং এটা কোনো ক্রমেই সম্ভব না। অভিবাসন পুরোপুরি বন্ধ করলে অর্থনৈতিকভাবে মারাত্মক ধস নামতে পারে ব্রিটেনে। তাই এই পদক্ষেপ সমর্থন করছেন না বিশ্লেষকরা। আমার মনে হয় না যে এটা প্র্যাকটিক্যাল, বিকজ আপনি ইলিগাল মাইগ্রেন্ট আপনি কন্ট্রোল করতে পারেন এবং কিভাবে করবেন এটা আপনি দেখতে পারেন, কিন্তু লিগাল মাইগ্রেশন আপনি বন্ধ করতে পারবেন না। এই বিতর্কের পর যুক্তরাজ্যের সরকার অভিবাসন নীতির পর্যালোচনা করতে পারে, বাড়তে পারে কঠোর নীতিমালা গ্রহণের চাপ। তর্ক বিতর্কের দোলাচালে যুক্তরাজ্যে অভিবাসীদের ভাগ্য। এক পক্ষ কঠোর বিধিনিষেধ আরোপ চায়, অপর পক্ষ বলছেন বিধিনিষেধ আরোপের ফলে অর্থনৈতিক বিপর্যয় নেমে আসতে পারে। তবে সরকারের এ ধরনের অবিবেচক সিদ্ধান্ত নেওয়ার আগে প্রয়োজন জনমত জরিপ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। যুক্তরাজ্যে ইফতার মাহফিল করেছে সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরস। পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের প্রফেশনাল সেবা নিশ্চিতে হিরা ইন্ডেমনিটি ও এক্সপ্রেস লিগ্যাল সার্ভিসের সাথে 2টি পৃথক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। দ্য সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরস কমিউনিটির জন্য ফ্রি আইনি পরামর্শ সেবা এবং সদস্যদের জন্য চালু করছে নানা রকম কার্যক্রম। সমঝোতা স্বাক্ষর ও ইফতার অনুষ্ঠানে একথা জানান সংগঠনটির নবনির্বাচিত নেতৃবৃন্দ। এ সভায় বক্তব্য রাখেন কমিউনিটির অনেকেই।
পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপি ক্যালিফোর্নিয়া শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার নর্থ হলিউডের আরসি সিনিয়র সেন্টারে ইফতারের আয়োজন করা হয়। দলের নেতাকর্মী ও সমর্থক ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ক্যালিফোর্নিয়া বিএনপির পুনর্নির্বাচিত সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলুর সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান। দেশের শান্তি সমৃদ্ধি কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সংযুক্ত আরব আমিরাতে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিশ্বখ্যাত পারফিউম কোম্পানি আল হারামাইন। আয়োজনে প্রায় ৫,০০০ মানুষ ইফতার করেন। গেল শনিবার আমিরাতের আজমানে কোম্পানির ফ্যাক্টরিতে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়। বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী ইফতার মাহফিলে অংশ নেন। এছাড়া ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজ পরিবারের সদস্যরা। বাংলাদেশি কোম্পানির এই বিশাল ইফতার মাহফিল বিদেশিদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিদেশের মাটিতে এই সুন্দর আয়োজনের প্রশংসা করেন প্রবাসীরা। দক্ষিণ আফ্রিকায় ইফতার মাহফিল করেছে ইসলামিক ফোরাম অব আফ্রিকার গাউটেং শাখা। স্থানীয় সময়ে রোববারের এই আয়োজনে কয়েকশো প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। শাখা সভাপতি শরীফুদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মোশাররফ হোসেন রতনের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামিয়াতুল উলামা সাউথ আফ্রিকার সেক্রেটারি জেনারেল মাওলানা ইব্রাহিম বাম। প্রধান বক্তা ছিলেন ইসলামিক ফোরাম অব আফ্রিকার কেন্দ্রীয় সভাপতি আলী আকবর। এছাড়াও ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শাখার নেতাদের অনেকে। তুষারপাত দেখতে উপভোগ্য, তবে বসবাসকারীদের জন্য চরম দুর্ভোগের। সুখী দেশ ফিনল্যান্ডের মানুষের জীবনে এই এক অসুখের নাম। সড়কে জমে থাকা তুষার শুকিয়ে ব্ল্যাক আইসে রূপ নিলে ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা। দুর্ঘটনা হয় অহরহ। দেশটিতে প্রতি বছর বরফ পিছলে অর্ধ লাখ মানুষ হাসপাতালে ভর্তি হন। ফিনল্যান্ডের স্নিগ্ধ তুষারপাতের তিক্ততার গল্প জানাচ্ছেন মহিউদ্দিন মধু। সাদা শুভ্র, চোখ যতদূর যায় ততদূর এই সফেদ জমিন। আসমানের রঙে মিতালি গড়ে ভূমিও, পুরো নগর যেন ঢাকা পড়ে তুষারের চাদরে। মাঠঘাট পথ চেনা দায়, দৃষ্টিনন্দন এই চিত্র কবি সাহিত্যিকের লেখনীতে সরলতার উপমা তৈরি করে, দোলা দেয় মনে। চারিদিকের স্নিগ্ধতায় বয়ে যায় মায়াবী আবাহন। প্রকৃতির এই সময়ে উপভোগের আইস স্কেটিং, আইস হকি খেলায় মাতেন অনেকে। নানাভাবে উপভোগের চেষ্টা করেন কেউ কেউ, অনেকেই আবার বেরিয়ে পড়েন ঘুরতে। গাছ পাতা যখন মোড়ানো থাকে তুষারে, অদৃশ্য হয়ে যায় পথ, তখন মৃত্তিকার বুকে আইস স্কেটিং অদ্ভুত এক শিহরণ দেয়। তবে শুভ্র আর স্নিগ্ধতার এই দৃশ্যের অপর পৃষ্ঠের চিত্রটা একেবারেই ভিন্ন, ভয়ঙ্কর ভোগান্তির, যার নাম ব্ল্যাক আইস। অর্থাৎ তুষারপাতের পর তাপমাত্রা কমলে রূপ নেয় বরফে, হয়ে যায় পিচ্ছিল। পাথর গুরু ফেলে কোনো মতে চলাচল উপযোগী করা হয়, তবে বিপত্তি বাধে ফের। তাপমাত্রা আবার বাড়লে বরফ গলে হয়ে যায় কাদা কাদা, দুর্বিষহ হয়ে পড়ে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা। ফার্স্ট অবস্থায় যখন এটা আপনার মানে জমে না, ওই অবস্থাও মানুষ অনেক বেশি অ্যাক্সিডেন্ট করে, মানুষ পিছলা খেয়ে পড়ে যায়। আর সেকেন্ডলি হচ্ছে স্নোটা পরে যখন জমে যায়, মানে ঠান্ডা যখন একটা বরফ হয়ে যায়, ওই বরফটা এটাকে ব্ল্যাক আইস বলে। ব্ল্যাক আইস যখন হয়ে যায়, ব্ল্যাক আইস হয়ে গেলে ওই আইসে মানুষ অনেক বেশি পিছলা খেয়ে পড়ে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। এখানে দুইটা টায়ার বেসিক্যালি ইউজ হয় সারা বছর জুড়ে। একটাকে বলা হয় সামার টায়ার, আর একটাকে বলা হয় হচ্ছে উইন্টার টায়ার। সো উইন্টার টায়ারে আপনার এক্সট্রা করে স্টিলের এক ধরনের জিনিস, স্পাইক বলে এগুলাকে, এগুলা লাগানো থাকে। মাঝে মধ্যে আপনার হচ্ছে কোনো ফরকাস্ট ছাড়া যখন স্নো চলে আসে, তখন সকালে উঠে স্কুলে যেতে অথবা কাজে যেতে মানুষ খুবই বিরক্ত ফিল করে।
ফিনল্যান্ড রোড সেফটি কাউন্সিলের জরিপ মতে শীত মৌসুমে প্রতি 3 জনে 1 জন বরফ পিছলে দুর্ঘটনার শিকার হন। বলা হয়ে থাকে চীনের দুঃখ হুয়াংহো, আর সুখী দেশ ফিনল্যান্ডের জন্য দুঃখের কারণ হয়ে দাঁড়ায় এই স্নোফল বা তুষারপাত। যারা এখানে বেড়াতে আসেন তাদের জন্য তুষারপাত দারুণ এবং উপভোগের, তবে যা স্থানীয় বাসিন্দা তাদের জন্য বড় সমস্যা, কারণ এই স্নো এক পর্যায়ে আইসে রূপান্তরিত হয়, চলাচলে বিঘ্নতা ঘটায়। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, হেলসিঙ্কি, ফিনল্যান্ড। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে কোনো চাপ নেই, লক্ষ্য একটাই, জয় তুলে নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে শুভ সূচনা করার। বাংলাদেশ দল নিয়ে এমনই সোজা সাপটা জবাব হামজা চৌধুরীর। বছর শেষে লাল সবুজদের দেখতে চান এশিয়ান কাপের মঞ্চে, ধারাবাহিকভাবে একদিন বিশ্বকাপে। ডিফেন্স নয়, 8 নম্বর জার্সি গায়ে খেলতে চান মিডফিল্ডে। একই সঙ্গে সাকিব আল হাসানের সঙ্গে তুলনায় স্পষ্ট করেছেন নিজের অবস্থান। হবিগঞ্জের বাহুবল থেকে এসাম ইকবালের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আদিত্য ধর। ম্যানচেস্টার থেকে সিলেট লম্বা পথ, 18 কোটি মানুষের জন্য স্বপ্ন নিয়ে ফিরছেন হামজা চৌধুরী। এবার মাটির ঘ্রাণ সঙ্গী করে হামজার ছুটে চলা 100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পিতৃভূমিতে বেঙ্গলস ব্লেড। শৈশবের স্মৃতি বিজড়িত উঠোনে বসেই শোনালেন লাল সবুজ ফুটবল নিয়ে নিজের স্বপ্নের কথা। I think one step at a time, but inshallah for the Asian Games this in 2025 is our biggest goal. So from there we can see where we can go. 25 মার্চ ভারতের বিপক্ষে বহু প্রত্যাশার ম্যাচ। হামজাকে নিয়ে ব্যাপক স্টাডি করেছে টিম ইন্ডিয়া, তাতে থোড়াই কেয়ার শেফিল্ড তারকার। আমরা ইন্ডিয়ার কথা আমরা কনসেন্ট্রেট করতেছি না, আমরা খালি আমরা কথা কনসেন্ট্রেট করতেছি, দেখা হবে না খেতে হয় মাসে। ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা খেলতে পারেন রাইট ব্যাক পজিশনেও, তবে বাংলাদেশের হয়ে তার পছন্দ মধ্যমাঠ, গায়ে জড়াতে চান জার্সি নম্বর 8। নাম্বার 8 I think in midfield inshallah. কদিন ধরেই সামাজিক মাধ্যমে আলোচনা বাংলাদেশের বড় তারকাকে, সাকিব নাকি হামজা। এই বিতর্কের ইতি টানলেন বিশ্বসেরা অলরাউন্ডারের প্রতি অসাধারণ সম্মান প্রদর্শন করে। Sakib Al Hasan's a mega star. He's done it at the world level for so many years now. দেশে এসে সবার ভালোবাসায় সিক্ত হামজা দুকলি গেয়ে শুনিয়েছেন লাল সবুজের জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা, আমি সবার ভাবনায় যখন 25শে মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ, তখন হামজার পরিকল্পনা আরো বড় কিছু। যখন জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার সুযোগ এলো, সেই সিদ্ধান্ত নিতে তিনি এক মুহূর্তের জন্য ভাবেননি। ঠিক এই জায়গাটাতে বসে লাল সবুজ ফুটবলকে নিয়ে শুনিয়েছেন আশার বাণী, যেখানে তার ভাবনা, চিন্তা বা পরিকল্পনা যেটাই বলি না কেন, তিনি দেখতে চান বাংলাদেশ একদিন খেলবে এশিয়ান কাপের মঞ্চে। স্নানঘাট থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, হবিগঞ্জ, সিলেট। এর আগে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে আসেন হামজা দেওয়ান চৌধুরী। সোমবার দুপুর 11:40 তাকে বহনকারী বিমানটি অবতরণ করে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। পরে সেখানেই উপস্থিত সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন হামজা। জানান, দেশের মানুষের এই অভূতপূর্ব সমর্থনের জবাব দিতে চান তিনি, জিততে চান ভারতের বিপক্ষে ম্যাচ। অপেক্ষাটা অনেক দিনের। বাংলাদেশের ফুটবলকে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লাল সবুজের জার্সি গায়ে জড়াতে চান হামজা। এই খবরটা চাউর হতেই তাকে দেশে আনতে উঠে পড়ে লাগে বাফুফে। নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে এলো সেই দিন। সোমবার দুপুর 11:40 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে হামজাকে বহনকারী বিমান, সঙ্গে তার মা, স্ত্রী, সন্তানরা। বিমানবন্দরের বাইরে তখন উৎসবের আমেজ। স্মোক ফ্লেয়ার উড়িয়ে স্লোগানে মাতোয়ারা চারদিক। চাতক পাখির মতো সবার অপেক্ষা তখন হামজাকে এক নজর দেখার। অবশেষে ঘণ্টাখানেক অপেক্ষার পর বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হয়ে আসেন বাংলাদেশ ফুটবলের মহাতারকা হামজা দেওয়ান চৌধুরী। সমর্থকদের গগন বিদারী চিৎকারে তখন সেখানেই দাঁড়িয়ে থাকা দায়। এর মাঝেই হাস্যোজ্জ্বল হামজা জানালেন তার অভিব্যক্তি, বললেন কেমন লাগছে এখানে এসে আর কি করতে চান জাতীয় দলের জার্সি গায়ে।
I'm excited to be here. Yeah, very much so. Hopefully 2 wins, 2 derbies. So inshallah we'll win and we'll progress. Inshallah I'm gonna win hormo. I'm big dreams আছে আমরা বাংলাদেশের সঙ্গে আমি কোচ হাভিয়ার সঙ্গে ম্যাচি বুতা আর ইনশাআল্লাহ আমরা উইন করে প্রোগ্রেস করতে পারবো। সংবাদকর্মীদের সঙ্গে কথা বলা শেষ করে নিজ বাড়ি হবিগঞ্জের বাহুবলের স্নানঘাটের দিকে রওনা হয়ে যান হামজা এবং তার পরিবারের সদস্যরা। সেখানে আজ এবং আগামীকাল অবস্থান করবেন হামজা। পরে মঙ্গলবার রাতের ফ্লাইটে ঢাকায় আসবেন তিনি, যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। তার আগ পর্যন্ত হামজার নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। ক্রাউডের যেটা কাজ করে পাবলিকের, সেটা আপনারা অলরেডি প্রশাসন থেকে অ্যারেস্ট করছে। ওইখানে একজন এসআই নেতৃত্বে 6 জন পুলিশ কাজ করবে, ওনারা সিকিউরিটি দিবে, অল টাইম থাকবে। আর পাবলিকের জন্য উনি তো নিজে একটা অ্যারেঞ্জমেন্ট করছে, ওরা ওইখানে থাকবে। হয়তো হামজা একটা রেস্ট নিয়ে তাদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলবে। 19 মার্চ ভারতে যাওয়ার আগে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে কথা বলার কথা রয়েছে হামজা চৌধুরীর। এসএম ইকবাল, সময় সংবাদ, সিলেট। বাংলাদেশে পা রেখেই দর্শক উন্মাদনা টের পান হামজা চৌধুরী। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ছিল ফুটবল প্রেমীদের ভিড়। হামজার কাছে তাদের প্রত্যাশা অনেক। এদিকে শেফিল্ডের হয়ে ম্যাচ খেলেই বাংলাদেশের বিমান ধরায় হামজার দীর্ঘ ভ্রমণ ক্লান্তি নিয়ে দুশ্চিন্তা করছে না বাফুফে কর্তারা, বরং হামজার প্রভাবে মানসম্মত আরও প্রবাসীরা লাল সবুজের জার্সি গায়ে জড়াবেন, এমনটাই প্রত্যাশা তাদের। মাতৃভূমিতে এর আগেও বহুবার এসেছেন হামজা, তবে এবারের অভিজ্ঞতা একেবারেই আলাদা। রাজধানী ঢাকা থেকে হবিগঞ্জের স্নানঘাট, হামজা উত্তাপ টের পাচ্ছে গোটা দেশ। সিলেটে নেমে তা বেশ ভালোই বুঝলেন এফএ কাপ জয়ী এই মিডফিল্ডার। বিমানবন্দরে ভক্ত আর গণমাধ্যম কর্মীদের ভিড়, নিয়ম রাখার যে সংবাদ সম্মেলন তা করতেও বেশ বেগ পোহাতে হলো। অবশ্য এমনটাই তো স্বাভাবিক, লাল সবুজের জার্সি গায়ে ফুটবল মাঠে এর আগে এত বড় তারকার দেখা মেলেনি। ভক্তদের প্রত্যাশা আকাশ ছোঁয়া। হামজার হাত ধরে ভাগ্য বদলাবে মৃতপ্রায় ফুটবলের, এমনটাই তাদের চাওয়া। হামজা আসার পর যে যদি ভালো একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে জাতীয় দলে, তাহলে আসলে জাতীয় দল রাতারাতি হয়তো পরিবর্তন সম্ভব না, বাট লং টার্ম একটা চিন্তা ভাবনা করলে আমরা অবশ্যই আশাবাদী যে বাংলাদেশ দল ভালো কিছু করবে। বাংলাদেশ কোনো গোল হজম করবে না, হয়তো 2 বা 3টা গোল দিতে পারবে, এটা আমার বিশ্বাস না। ইনশাল্লাহ আমরা ওই ম্যাচে জয় করব। হামজা চৌধুরীর মতো একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার বাংলাদেশে জার্সি গায়ে খেলবে, আমরা তাকে সাপোর্ট দিব। এটা মানে অন্য লেভেলের একটা উৎসাহিত কাজ করতেছে আমাদের মধ্যে। প্রত্যাশা আছে বাফুফেরও। শেফিল্ড ফুটবলারকে দেখে আরও প্রবাসী বাংলাদেশি দেশের হয়ে খেলবেন, এমনটাই বিশ্বাস নীতি নির্ধারকদের। হামজা এই দক্ষিণ এশিয়ার এখন বর্তমানে সেরা ফুটবলার। আশা করি হামজার হাত ধরে আগামীতে আমাদের প্রজন্ম আরো বেশ কিছু প্লেয়ার এরকম প্রবাসী প্লেয়ার পাবে। স্টিল সিটি ডার্বি খেলেই দীর্ঘ সফর করে দেশে এসেছেন হামজা। একদিনের হবিগঞ্জ সফর শেষে ঢাকা ফিরবেন এই ফুটবলার। ভ্রমণ ক্লান্তির পরে আছে জাতীয় দলের সঙ্গে মানিয়ে নেয়ার ব্যাপার। ভারত ম্যাচের আগে এত কিছু নিয়ে অবশ্য দুশ্চিন্তা নেই বাফুফে কর্তাদের। একটা প্রফেশনাল প্লেয়ার জানে তাকে কিভাবে সুস্থ রাখতে হবে, তাকে কিভাবে খেলতে হবে, এই ব্যাপারে আমাদের চেয়ে ও 100 গুণ এক্সপিরিয়েন্স। তো আমি মনে করি ওর রিকভারির সেশন যা আছে ওর মতো করে নেবে। 25 তারিখ শিলংয়ে ভারত বধের মিশনে নামবে লাল সবুজ। এর আগে মঙ্গলবার সৌদি থেকে ক্যাম্প শেষে দেশে ফিরবে জাতীয় ফুটবল দল। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পুলিশকে যুদ্ধাবস্থার মতো দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক, নির্বাচনের সময় নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ। 1-11 মতো মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে বিএনপিকে, অভিযোগ তারেক রহমানের। সব ষড়যন্ত্র ব্যর্থ করে জয়ী হওয়ার প্রত্যয় মির্জা ফখরুলের। এবং সংস্কার কমিশনের সুপারিশের সঙ্গে ভিন্নমত জানিয়ে ইসির চিঠি। প্রবাসীদের প্রক্সি ভোট গ্রহণে ওয়াইসি দেশগুলোর সহযোগিতা কামনা, কূটনীতিকদের সঙ্গে বৈঠক। এই ছিল প্রবাসী সময়। সঙ্গে থাকুন সময়ের।